আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের খুব ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম 10 এর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যতিক্রম টাইপের ম্যাথ আমরা এনআই অ্যাপ্রোচে ছিলাম, সেই এনআই অ্যাপ্রোচের ব্যতিক্রম কিছু ম্যাথ আছে। যেমন 10 নাম্বার, এ কোম্পানি কারেন্ট আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস ইবিআইটি 8 টাকা 4 লাখ। যদি প্রশ্নগুলো কঠিন হয়, এনআই অ্যাপ্রোচের অঙ্ক থেকে পরীক্ষায় একটু প্রশ্ন কঠিন করে, তখন এই টাইপের অঙ্কগুলো আসবে। তাহলে ইবিআইটি দেওয়া আছে 4 লাখ। দা ফার্ম currently has outstanding টাকা 25 লাখ of debt at an average cost 10%। তাহলে 25 লাখ টাকা ডেটের পরিমাণ, লোনের পরিমাণ দেওয়া আছে। তার এভারেজ কস্ট, লোনের এভারেজ কস্ট, এটা মানে ইন্টারেস্ট রেট, এটা মানে কেডি। ইটস কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি মানে কেই জানি আমরা, আর কেই থাকলে এনআই অ্যাপ্রোচ। প্রশ্নে যদি কেই থাকে তখন অঙ্কটা সমাধান হবে এনআই অ্যাপ্রোচে। রিকোয়ারমেন্ট একে বলে ডিটারমাইন কারেন্ট মার্কেট ভ্যালু অফ দা ফার্ম, ভি বের করো ইউজিং ট্রেডিশনাল ভ্যালুয়েশন অ্যাপ্রোচ। এই ট্রেডিশনাল ভ্যালুয়েশন অ্যাপ্রোচ মানেই আসলে এনআই অ্যাপ্রোচ। তাহলে বলেছে ডিটারমাইন কারেন্ট মার্কেট ভ্যালু অফ দা ফার্ম, ভি বের করো, এটা আমরা পারি। ডিটারমাইন ফার্মস ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট মানে কিউ বের করো। এই পর্যন্ত আমরা সিম্পলি শিখেছি। রেকর্ড 3টা নতুনত্ব। তাহলে রিকোয়ারমেন্ট 1 আর 2 আগে কমপ্লিট করি। আমরা ফরম্যাট আকারে শিখছিলাম, ছক আকারে শিখছিলাম। এখানে তথ্য একটা আছে, তাহলে টাকার ঘর একটা হবে। বিবরণ একটি টাকার ঘর, একবারে কেউ পর্যন্ত বের করতে হবে। আমরা পূর্বে যতগুলো ম্যাথ করেছি সবগুলো ম্যাথে ভি কেও বের করেছি। তোমরা রিকোয়ারমেন্ট 1 আর 2 পারো। 3 নাম্বারটা নতুনত্ব। তাহলে 1 2 আগে কমপ্লিট করা যাক। প্রবলেম 10, শর্টকাট বিবরণ একটি টাকার ঘর। একটা তথ্য থাকলে টাকার ঘর একটা করব, আর তথ্য যদি আমাদের বেশি থাকে তখন যতগুলো তথ্য থাকবে, যতগুলো ক্যাপিটাল স্ট্রাকচার বা যতগুলো ফার্ম থাকবে ততগুলো টাকার ঘর করতে হবে। বিবরণ একটি টাকার ঘর, ভি এন্ড কেও ক্যালকুলেশন টেবিল আন্ডার ট্রেডিশনাল অ্যাপ্রোচ। প্রশ্নে বলে দিয়েছে, এই কারণে আমরা লিখবো, না বললে লিখতাম না। আন্ডার ট্রেডিশনাল অ্যাপ্রোচ। তার মানে এনআই অ্যাপ্রোচ, অ্যাকাউন্টস টাইটেল টাকা। তাহলে আমরা ভি বের করবো আর কিউ বের করবো। ভ্যালুর সূত্র কি জানি, এস প্লাস বি। তাহলে ফার্স্ট টাইম এস দরকার, তারপর বি দরকার, দেন ভি পাওয়া যাবে। শুরুটা হবে ইবিআইটি দিয়ে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। ইবিআইটি দেওয়া আছে প্রশ্নের শুরুতে, ইবিআইটি দেওয়া আছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। ইবিআইটি আছে 4 লাখ। তাহলে শুরুতে ইবিআইটি 4 লাখ দেওয়া আছে। ইবিআইটি 4 লাখ। ইবিআইটি থেকে বাদ যায় আমরা জানি মাইনাস ইন্টারেস্ট। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। তাহলে এখানে লোনের পরিমাণ দেওয়া আছে, দেখো ডেট 25 লাখ টাকা ডেট আছে। এভারেজ কস্ট মানে কস্ট অফ ডেট কেডি 10%। তাহলে 25 লাখ গুণ 10%। তাহলে 25 লাখের 10% করলে হয় 2,50,000। 2,50,000, 1,50,000। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে হয় ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটি থেকে ট্যাক্স বাদ যায় যদি অঙ্কে ট্যাক্স থাকে। প্রশ্নে ট্যাক্স নেই, তাহলে ইবিটি পর্যন্তই শেষ। তাহলে আমাদের টার্গেট এস বের করা। এস এর ফর্মুলা কি বলো? এস এর ফর্মুলাটা বলো। বিটি বাই কে। এই কারণে কেইটা লিখে নিব। সূত্র হলো ইবিটি ভাগ কেই। এই কারণে আমরা কেইটা লিখে নিব, কস্ট অফ ইকুইটি ফর কেই। তাহলে কস্ট অফ ইকুইটি কেই 16% দেওয়া আছে। পার্সেন্ট ভাঙালে 0.16, 16 ভাগ 100 দিলে 0.16। পার্সেন্ট ভাঙানোর নিয়ম হলো ভাগ 100 দেওয়া। তাহলে 16.16। আমরা এখন বের করব এস। রিকোয়ারমেন্টে চাইনি কিন্তু প্রয়োজন। এস এর ফর্মুলা ট্যাক্স না থাকলে ইবিটি ভাগ কেই। তাহলে 1,50,000 ভাগ 0.16 দাও। 9,37,500। 9,37,500। আমরা এস পেয়েছি। আমাদের ডেট বি প্রশ্নেই দেওয়া আছে। মার্কেট ভ্যালু অফ ডেট মানে বি, এটা প্রশ্নে সরাসরি দেওয়াই আছে। আউটস্ট্যান্ডিং ডেট 25 লাখ। এই মার্কেট ভ্যালু অফ ডেট 25 লাখ প্রশ্নে দেওয়া আছে সরাসরি। তাহলে বি দেওয়া আছে 25 লাখ। রিকোয়ারমেন্ট একে বলেছে ভ্যালু অফ দা ফার্ম, ভি বের করো। তাহলে এখন আমরা পেয়ে যাব রিকোয়ারমেন্ট 1, ভ্যালু অফ দা ফার্ম ভি
যার ফর্মুলা s প্লাস b। তাহলে ভ্যালু অফ দা ফার্ম ভি সূত্র হলো s প্লাস b। তাহলে s আর b যোগ করে দাও, 9,37,500 যোগ 25 লাখ 34,37,500। আমরা ভ্যালু ভি পেয়ে গেছি। ভ্যালু অফ দা ফার্ম ভি সূত্র জানি s প্লাস b। ভ্যালু অফ দা ফার্ম ভি এর সূত্র s প্লাস b। তারপরে কি আছে, 2 নাম্বার বলছে, 1 নাম্বার শেষ হলো, মার্কেট ভ্যালু অফ দা ফার্ম মানে ভি শেষ হলো। 2 বলছে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট মানে কেও। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেও বের করো। তাহলে কেও সূত্র জানি ইবিআইটি ভাগ বি। তাহলে রেকর্ড 2, কেও সূত্র হচ্ছে ইবিআইটি ভাগ ভি গুণ 100। কেওর ফর্মুলা ইবিআইটি ভাগ ভি ইনটু 100। ইবিআইটি শুরুর লাইনে আছে 4 লাখ, ভি শেষ লাইনে 34,37,500। কত আসবে? 11.64%। এই পর্যন্ত তোমরা পারো। আমরা পূর্বে এনআই অ্যাপ্রোচে যত ম্যাথ করেছি এই সিস্টেমেই করেছি, এই ফরম্যাটেই করেছি। সূত্র ছাড়াও তোমাদের এই ফরম্যাটটাও মুখস্থ আমি জানি। আমরা রিকোয়ারমেন্ট 3 এর জন্য অঙ্কটা করছি মূলত। তাহলে যদি তারপরেও কারো কোনো প্রবলেম থাকে তাহলে প্রশ্ন করতে পারো। ওকে, তাহলে আমরা চলে আসবো রেকর্ড 3 তে, যেটা নতুন শিখবো আজ। কি বলেছে, দা ফার্ম ইজ কনসিডারিং। ভাইয়া রেকর্ড 2 তে হচ্ছে ডেট ইকুইটি রেশিও বের করতে বলছে। আর একটু চাইছে, সরি একটু দেখো, মানে ডেট ইকুইটি রেশিও বি ভাগ এস। ডেট ইকুইটি রেশিও সূত্র হচ্ছে বি ভাগ এস। তাহলে ডেট ইকুইটি রেশিও একটা রেশিও চ্যাপ্টারে তোমরা শিখেছো। ডেট ইকুইটি রেশিও সূত্র বি, বি মানে ডেট আর এস মানে ইকুইটি, বি ভাগ এস। তাহলে বি খাতায় আছে বি ভাগ এস। বি মানে হচ্ছে 25 লাখ আর এস মানে 9,37,500। তাহলে ভাগ করে দাও, 25 লাখ ভাগ 9,37,500। 2.67। আমরা যদি রেশিওতে is/1 হয়, রেশিওতে is/1 হয়, তাহলে ডেথ ইকুইটি রেশিওর সূত্র বি ভাগ এস। তাহলে বি ফর ডেথ 2.67:1। ওকে, রেকর্ড 3 তে চলে আসি। তাহলে the firm is considering reducing its leverage। লেভারেজটা রিডিউস করবে, হ্রাস করবে বাই সেলিং টাকা 10 লাখ টু ইকুইটি। তার মানে শেয়ার বিক্রি করে লোন শোধ করবে, এটা বোঝাচ্ছে। 10 লাখ টাকার ইকুইটি শেয়ার বিক্রয় করে লোন রিডিউসিং করবে। লেভারেজ, লেভারেজ দ্বারা ডেট কে বোঝায়। তাহলে ডেট পরিশোধ করবে ইন অর্ডার টু রিডেম টাকা 10 লাখ ডেট। রিডেম মানে হ্রাস পাবে 10 লাখ ডেট, অর্থাৎ শেয়ার বিক্রি করে 10 লাখ টাকা মূলধন সংগ্রহ করে কোম্পানির লোন 10 লাখ টাকা পরিশোধ করবে। অর্থাৎ লোনের পরিমাণ ছিল 25 লাখ, 10 লাখ যদি লোন পরিশোধ করে তাহলে অবশিষ্ট লোন আর কত থাকবে? 15 লাখ। এটা বোঝাইছে। তাহলে 10 লাখ টাকা শেয়ার বিক্রি করে রিডেম ডেট, ডেট হ্রাস করবে, তার মানে ডেট পরিশোধ করবে। তাহলে 25 লাখ থেকে 10 লাখ পরিশোধ করে দিলে লোনের পরিমাণ থাকবে 15 লাখ। কস্ট অফ ডেট ইজ এক্সপেক্টেড টু বি আনএফেক্টেড। কস্ট অফ ডেটের কোনো প্রভাব পড়বে না, তার মানে 10%ই থাকবে। কেডি 10%ই থাকবে। লোনের পরিমাণ কমবে, সুদের হার ঠিক থাকবে। হাউএভার, যাই হোক, দ্য ফার্মস কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইজ 13%, রিডিউস টু 13, হ্রাস পেয়ে 13 হবে। তার মানে কস্ট অফ ইকুইটি প্রিভিয়াসে ছিল 16, এখন নতুন করে যখন রেকর্ড 3 করব তখন কেই 13 হবে। ডিউ টু রিডিউসিং ইন ফিনান্সিয়াল রিস্ক, would you recommended the proposed action? এই প্রস্তাবটা তুমি রিকমেন্ড করবা কিনা, অর্থাৎ শেয়ার বিক্রি করে লোন পরিশোধের পক্ষে তুমি মতামত দিবা কিনা, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে রিকমেন্ডেড বা অপটিমাম বললে আমরা কি বের করব বলো তো? কেও বের করব। তাহলে আমরা রেকর্ড 2 এ যে কেওটা বের করলাম, এই 2 এর কেওর সাথে এই 3 এর কেও তুলনা করে বুঝবো যে আমার রিকমেন্ডেড করা উচিত হবে কিনা, প্রস্তাবটা সম্মতি দেওয়া, প্রস্তাবে রাজি হওয়া উচিত হবে কিনা। তাহলে আমরা যদি কেও দেখি কমে যাচ্ছে, 3 নাম্বার রিকোয়ারমেন্টে যদি কেও কম হয় তাহলে আমরা বলবো রিকমেন্ডেড। কেও মানে ব্যয়, সামগ্রিক ব্যয়, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, সামগ্রিক ব্যয়। সামগ্রিকভাবে যদি ব্যয় কম হয় সেটা ভালো। তাহলে আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে কেও বের করব, যার যদি কেওটা কম হয়
রেকর্ড 2 এর থেকে আমরা বলবো উই শুড রিকমেন্ডেড দ্য প্রপোজড অ্যাকশন। তাহলে প্রশ্ন এইটুকু বুঝলে কিন্তু সমাধান তোমরা পারো। তাহলে আমরা সমাধান কিন্তু পারি, শুধু কি করতে বলছে, লোনটা শোধ হয়ে যাবে। 25 লাখ লোন ছিল, তাহলে 10 লাখ টাকা লোন পরিশোধ করলে লোনের পরিমাণ থাকবে 15 লাখ টাকা। আর যেগুলো প্রভাব পড়েছে এগুলো প্রভাব, আর যার কোনো প্রভাব পড়েনি সেগুলো যা আছে তাই। তাহলে শুধু প্রভাব পড়েছে কেইতে, আর বাকি সব তথ্য একই আছে। তাহলে শুরু করবো, ইবিআইটি সেই 4 লাখই বসবে, আবার রিকোয়ারমেন্ট 3 এর জন্য কেও বের করবো। তাহলে সেম ভাবে কেও বের করবে, কেবল যা করলাম সেম কাজ আরেকবার করব, শুধুমাত্র কেও ক্যালকুলেশন টেবিল রিকোয়ার্ড 3 কেও ক্যালকুলেশন টেবিল আন্ডার ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ইবিআইটি সেই 4 লাখই থাকবে, শুধু লোনের পরিমাণটা চেঞ্জ হবে। তাহলে শুরু করবা এইভাবেই, ইবিআইটি 4 লাখ, এখন ইন্টারেস্ট বের করবা। 25 লাখ লোন থেকে 10 লাখ পরিশোধ মাইনাস 10 লাখ পরিশোধ সমান সমান লোনের পরিমাণ থাকলো আর 15 লাখ। তাহলে লোনের পরিমাণ থাকলো কত, 10 লাখ পরিশোধ করলে 15 লাখ। সুদের হার একই বলেছে 10% ইনটু 10%, তাহলে 15 লাখের 10%। 15 লাখ কেমনে আসলো সেটা দেখালাম। 25 লাখ লোন ছিল, তার লোন 10 লাখ কি করা হয়েছে, পরিশোধ করা হয়েছে শেয়ার ইস্যু করে। তাহলে লোনের পরিমাণ থাকছে 15 লাখ ইনটু 10%, 1,50,000। তাহলে ইন্টারেস্ট 1,50,000। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স, তাহলে 2,50,000 ইবিটি টাকা, 2,50,000 হলো ইবিটি। কেই এর মানটা চেঞ্জ হয়ে গেছে, কেই প্রশ্নে বলছে রিডিউস টু, হ্রাস পেয়ে 13 হয়েছে, টু মানে তে, হ্রাস পেয়ে 13 হয়েছে। তাহলে কেই 13% এর 0.13। টার্গেট এস বের করা, এস এর সূত্র ইবিটি ভাগ কেই। ওকে, ক্যালকুলেশন করে বলবা। উনিশ লাখ 23,076 77 19 লাখ 23,077 23,077। ওকে, মার্কেট ভ্যালু অফ ডেট তো বি দেওয়া আছে সরাসরি, এই যে 15 লাখ যেটা বের করলাম, মার্কেট ভ্যালু অফ ডেট এখন 15 লাখ। আমরা ভি বের করব, ভ্যালু অফ দা ফার্ম ভি, সূত্র এস প্লাস বি। 19 আর 15 যোগ করলে 34,23,077। আমরা ভি পেয়ে গেছি। আমাদের টার্গেট এখন কেও বের করা, সূত্র ইবিআইটি ভাগ ভি ইনটু 100। কেওর সূত্র ইবিআইটি ভাগ ভি ইনটু 100। তাহলে ইবিআইটি শুরুর লাইনে আছে 4 লাখ আর ভি শেষ লাইনে 34 লাখ, ভাগ দিয়ে দাও। প্লাস বি 11.67 11.67%। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 2 এ কেও কত পাইছিলাম? হ্যাঁ সরি 69 হবে। আচ্ছা সমস্যা 69। রিকোয়ারমেন্ট 2 এ যখন আমরা কেও বের করলাম সেটা কত আসছিল একটু বলো। ওইটা হচ্ছে 11.64 64। তাহলে দেখো 2 নম্বরে কেও ছিল ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল সামগ্রিক ব্যয় ছিল 11.64। আর যখন আমরা লোন পরিশোধ করছি শেয়ার বিক্রি করে তখন আমার আসছে 11.69। তাহলে ব্যয় আরো বেড়ে যাচ্ছে, তাহলে এখানে ছিল 64, ব্যয় বেড়ে যাচ্ছে। কেউ মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সামগ্রিকভাবে ব্যয়, তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি ওই প্রস্তাবটার পক্ষে রাজি হওয়া উচিত হবে? ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে এখানে ছিল 11, রেকর্ড 2 এ 11.64, আর যখন আমরা নতুন ভাবে প্রস্তাব উপস্থাপন করছি তখন 11.69, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে উই শুড নট রিকমেন্ডেড দ্য প্রপোজড অ্যাকশন। তাহলে আমাদের উচিত হবে না প্রস্তাবটাকে রিকমেন্ড করা।
প্রস্তাবের পক্ষে রাজি হওয়া উচিত হবে না। কমেন্ট we should not recommended proposed action. Because we should not recommended proposed action because KO increase. কেওটা সামগ্রিক ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রস্তাবটার পক্ষে মত দেওয়া উচিত হবে না। বুঝতে পারছো? জি হ্যাঁ। ওকে, প্রবলেম 11 তে চলে আসবো। এটিও ব্যতিক্রম অঙ্ক। আজ এনআই অ্যাপ্রোচটা কমপ্লিট হবে, 11 নম্বরের মাধ্যমে এনআই অ্যাপ্রোচ কমপ্লিট হবে। বলা হচ্ছে প্রশ্ন যখন কঠিন হবে এনআই অ্যাপ্রোচের এই টাইপের অঙ্কগুলোই আসবে। আরিয়ান ইজ অ্যান আনলেভার্ড ফার্ম, আরিয়ান ছিল আনলেভার্ড ফার্ম, তার মানে তার কোনো লোন নাই। দ্য সামারি অফ ইটস ফিনান্সিয়াল পজিশন ইজ অ্যাসেট। যখন সে আনলেভার্ড অবস্থায় তার ব্যালেন্স শিটের অবস্থা দেখাচ্ছে, ফিনান্সিয়াল পজিশন আর্থিক অবস্থার বিবরণী দেখাচ্ছে যে অ্যাসেট আছে টোটালে 30 লাখ টাকা। ইবিআইটি টোটাল অ্যাসেট মানে টোটাল শেয়ার ক্যাপিটাল আসলে, কারণ তার কোনো লেবার মানে সে আনলেবার তো বলে দিয়েছে, তারপরে তার কোনো লোন নাই, তো কোম্পানির মোট সম্পদ যা মোট দায়তাই, তাহলে এখানে যে যেহেতু তার কোনো ডেট নাই তাহলে সম্পূর্ণটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটা মোট সম্পদটাই হচ্ছে মোট মালিকানা সত্ত্ব, তাহলে এটা হলো ইকুইটি ক্যাপিটাল, এস এর মান। বুঝতে পারছো কথাটা? এটা যে অ্যাসেট বলা আছে কিন্তু আমি এটাকে এস বলতেছি, এস বা এটাকে ভি বলতেছি, কারণ তার কোনো লোন নাই, তাহলে তার ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য অ্যাসেট বা মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস সব এক কথা। বলো এই কথাটা বুঝছো? জি ভাইয়া। যেহেতু সে আনলেবার, তার কোনো লোন নাই, তাহলে সম্পূর্ণ ভ্যালুটাই ইকুইটি, সম্পূর্ণ ভ্যালুটাই হলো ইকুইটি, এটা এস এর মান। ইবিআইটি 5 লাখ টাকা দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি কে 10, স্টক প্রাইস প্রতি শেয়ারের মূল্য পিও, কারেন্ট মার্কেট প্রাইস পিও 15 টাকা, শেয়ারস আউটস্ট্যান্ডিং এন এর মান বলছে, নাম্বার অফ ওল্ড শেয়ার 2 লাখ দেওয়া আছে, এগুলো অবস্থাটা, এন্ড দ্য কর্পোরেট ট্যাক্স রেট 40%, তার ট্যাক্স রেট আছে, তাহলে ট্যাক্স আছে অঙ্কে যদি এস বের করতে হয় তাহলে সূত্র হবে ইএটি ভাগ কেই, ট্যাক্স থাকলে ইএটি ভাগ কেই, এস এর ফর্মুলা। কারেন্টলি আরিয়ান ইজ কনসিডারিং সেলিং বন্ড, তাহলে এই যে তথ্য এই পর্যন্ত যা পড়লাম এটা তার অবস্থান, আরিয়ানের বর্তমান অবস্থান। এখন বলছি যদি আরিয়ান ইউজ 9 লাখ টাকা অফ ডেট, আরিয়ান ইজ কনসিডারিং সেলিং বন্ড এন্ড সিমultaneously repurchase some of its stock, সে কিছু লোন নিয়ে শেয়ার ক্রয় করবে, যে শেয়ার ইস্যু করেছিল বিক্রয় করেছিল সেই শেয়ারগুলো নিজের আবার ক্রয় করে নেবে। ইফ যদি আরিয়ান ইউজ 9 লাখ টাকা ডেট, যদি সে 9 লাখ টাকা লোন নেয়, ইটস কস্ট অফ ইকুইটি উইল ইনক্রিজ 11%, কেই 11 হয়ে যাবে। তাহলে যদি সে লোন নেয় কেই 11 হবে, তাহলে যখন সে আনলেভার্ড ছিল তখন কেই ছিল 10%, যখন 9 লাখ টাকা সে লোন নিচ্ছে তখন সে লেবার হচ্ছে, তখন তার কেই 11% হচ্ছে। To reflect the increased rates, bond can be sold at a cost KD 7%, cost of debt KD 7%, bond আর debt এক কথা। As Aryan is a non-growth firm, so all its earnings are paid out as dividend. Requirement এক বলছে what effect কি প্রভাব পড়বে would the use of leverage ব্যবহার করার ফলে have on the value of the firm, ফার্মের ভ্যালুতে কি প্রভাব পড়বে। এর অর্থ হলো ভি বের করে কমেন্ট করতে হবে, ভি বের করে কমেন্ট যে ভ্যালুতে কি প্রভাব পড়লো। তাহলে এখানে দুটো অপশন আছে, প্রেজেন্ট অপশন আর প্রপোজড অ্যাকশন। তাহলে প্রেজেন্ট অপশনটা কি, যে সে কোনো লোন নেয় নাই আনলেবার ফার্ম, আর পরবর্তীতে সে লোন নিয়েছে তার মানে সে লেবার ফার্ম, তাহলে একই জোনের দুই অবস্থা হিসেবে অঙ্ক করতে হবে, একবার আনলেবার ভি ইউ ফার্ম হিসেবে আর একবার লেবার ফার্ম হিসেবে আমরা ভি বের করব। তারপর বলছে what would be price of the Aryan stock, price এই যে পিও, এই পিও তে কি প্রভাব পড়বে, তাহলে একবার পিও বের করে আমরা মন্তব্য করব। 3 এ বলছে is there any impact of firms earning per share, EPS, তাহলে EPS বের করে আরেকবার মন্তব্য করব। তাহলে টোটালে আমরা
তিনটা অ্যান্সার বের করে কমেন্ট করব। তো পরপর তিনটাই বের করে একবার টেবিলের নিচে কমেন্ট করব। তাহলে ফার্স্ট টাইম আমাদের টার্গেট ভ্যালু বের করা, ভি বের করা, তারপরে পিও কারেন্ট প্রাইস পিও বের করা, তারপরে ইপিএস বের করা। বের করে জাস্ট কমেন্ট করব। তাহলে সে দুটো অপশন হয়ে গেল, একটা লেবার ফান্ড একটা আনলেবার। তাহলে ছককাটো বিবরণ দুটি টাকার ভার। প্রবলেম 11 বিবরণ দুটি টাকার ঘর। তাহলে আমাদের টার্গেট হচ্ছে তিনটা টোটাল রিকোয়ারমেন্ট, একটা ভ্যালু অফ দা ফার্ম ভি, কমা কারেন্ট মার্কেট প্রাইস পিও এন্ড ইপিএস আর্নিং পার শেয়ার ক্যালকুলেশন টেবিল। প্রশ্নে কেই আছে মানে এনআই অ্যাপ্রোচ না লিখলেও সমস্যা নাই, এটা উল্লেখ করেনি। তাহলে আনলেবার ফার্ম আর একবার হবে লেবার ফার্ম। আনলেবার ফার্ম অবস্থায় একবার বের করবো আর একবার লেবার ফার্ম। অঙ্কের ক্যালকুলেশন নতুন কিছু শেখাবো না, কিন্তু অঙ্ক যে এমন হবে এটা বুঝছো কিনা একটু বলো। অঙ্ক যে এইভাবে করতে হবে দুই অপশনে, এটা বুঝছো কিনা একটু বলো। ওকে, তাহলে আমাদের বলেছে শুরুতে যে আরিয়ান সে আনলেবার ফার্ম, তার কোনো ডেথ নাই। পরবর্তীতে বলছে যদি সে ইউজ ডেথ 9 লাখ টাকা ডেথ নাই, তার মানে ডেথ নিয়ে মানে লেবার ফার্ম। এবার প্রভাব কি পড়ছে, ভ্যালুতে কি প্রভাব পড়ছে চাইছে, তার মানে দুটো অপশনে থেকে ভি বের করব। আনলেবার ফার্ম অবস্থায় তার সকল তথ্যই আমাদের জানা আছে। আনলেবার ফার্মের ভ্যালু 30 লাখ, ওই যে টোটাল অ্যাসেট দেওয়া আছে 30 লাখ, ওইটাই বের হবে। তো পাশাপাশি দুইটা করে আমরা মন্তব্যগুলো করব। আনলেবার ফার্মের সকল অ্যানসারগুলো আসলে দেওয়াই রয়েছে। তাহলে শুরুটা হবে ইবিআইটি দিয়ে। ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এখানে আমাদের যখন সে আনলেবার অবস্থায় ছিল তার ইবিআইটি দেওয়া ছিল আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ছিল 5 লাখ। যখন সে ডেট ইউজ করলো তখন নতুন করে আর ইবিআইটি দেওয়া নেই, নতুন করে আয় দেওয়া নেই। তাহলে ধরতে হবে যখন আনলেবার ছিল তখন যা আয়, লেবার অবস্থায়ও একই আয়। যদি কোনো প্রভাব উল্লেখ না থাকে তাহলে প্রিভিয়াস তথ্যটাই কারেন্ট তথ্য। তাহলে 5 লাখ সবাই পাবে, 5 লাখ ইবিআইটি। ইবিআইটি থেকে বাদ যায় আমরা জানি মাইনাস ইন্টারেস্ট, মাইনাস ইন্টারেস্ট। তাহলে ইবিআইটি থেকে বাদ যাবে মাইনাস ইন্টারেস্ট। তাহলে আনলেবার যখন তার কোনো লোন নেই, যখন সে লেবার তখন সে 9 লাখ টাকা লোন করেছে। তাহলে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, তাহলে লোন করেছে কত লাখ টাকা, 9 লাখ টাকা। তাহলে আনলেবার অবস্থায় ছিল, পরবর্তীতে আরিয়ান কি করলো, ইউজ 9 লাখ টাকা ডেট, আর ডেটের সুদের হার কেটে 7%, 9 লাখ গুণ 7%। কত টাকা, 7 গুণ 63, 63,000। তাহলে এটা হইল 5 লাখ, আর এটা হবে 4 লাখ। কত 63 গেলে 37 না, 63 যেহেতু ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি পাই, ইবিটি ইবিটি। অঙ্কে ট্যাক্স আছে, ইবিটি থেকে ট্যাক্স বাদ যায়, মাইনাস ট্যাক্স। ট্যাক্স রেটটা কত পার্সেন্ট বলেছে, 40% ট্যাক্স রেট। আমরা পূর্বে যত অঙ্ক করেছি ট্যাক্স রেটটা ছিল না। আমরা এস এর সূত্র জানি ইবিটি অবলিক ইএটি, যদি ট্যাক্স থাকে তখন হবে ইএটি, আর ট্যাক্স না থাকলে শুধু ইবিটি। তাহলে সূত্র হচ্ছে ইএটি ভাগ, আগে ইবিটি এর উপরে ট্যাক্সটা কাটো, 5 লাখের 40%, 4 5 20, 2 লাখ টাকা। আর পরেরটা একটু বলো আমাকে কত আছে, 1,74,800। ট্যাক্স বাদ দিলে পেয়ে যাবো আমরা ইএটি আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্স বিয়োগ করলে পাবো ইএটি, ইএটি আর্নিং আফটার ট্যাক্স।
5 থেকে 2 বাদ তো 3 লাখ, 4,37,000 থেকে 1,74,800 বাদ দিলে কত আসে? 2,62,200। 2,62,200। তাহলে ইএটি আমাদের টার্গেট, ফার্স্ট টাইম টার্গেট এস বের করা। এস এর সূত্র ইএটি ভাগ কেই বলবো, কস্ট অফ ইকুইটি কেই। যখন সে আনলেভার্ড ছিল, তখন কেই ছিল 10%, কস্ট অফ ইকুইটি 10। যখন লেবার হলো ইনক্রিজ হয়ে 11 হয়ে গেল, তাহলে 10% 0.10 হবে আর 11% 0.11। কেই আমাদের টার্গেট এখন এস বের করা। এস এর ফর্মুলা ইএটি ভাগ কেই। তাহলে এস এর সূত্র হলো ইএটি ভাগ কেই। বলি প্রথমটা তো 30 লাখ, 23,82,636। এই যে দেখো 30 লাখ, আমি বলছিলাম যে 30 লাখ টাকা এস, যেটা টোটাল অ্যাসেট আনলেভার্ড ফার্মের, সেটা এস ইকুইটি, কারণ তার কোনো ডেট নাই। ওই এসটাই আসলে টোটাল অ্যাসেট বা টোটাল ভ্যালু। এরপর দরকার বি, মার্কেট ভ্যালু অফ ডেট বি। তো বি এর তো নাই, এর তো দেওয়া আছে 9 লাখ। এখন আমরা রিকোয়ারমেন্ট এক ভি বের করব। তাহলে রিকোয়ারমেন্ট একে চাইছে ভ্যালু অফ দা ফার্ম ভি, যার ফর্মুলা এস প্লাস বি। তাহলে এটা 30 লাখ। পরেরটাই কত আসে? 83,83,636। এটা দিয়ে একটা মন্তব্য চাইছে, মন্তব্য আমরা একবার পরে করব। তো আমরা বলতে পারি যে ভ্যালুটা হায়ার হয়েছে। যখন সে ডেট ইউজ করেছে, লেবার ফার্ম হয়েছে, তখন তার ভ্যালু অফ দা ফার্ম ইনক্রিজ হয়েছে। এই কমেন্টটা লিখে দেব, তো আমরা একটু পরে লিখব। এরপর বলছে পিও, কারেন্ট মার্কেট প্রাইস পিও বের করো। তাহলে পিওর সূত্র কি জানি? কারেন্ট মার্কেট প্রাইস পিও এস ভাগ নাম্বার অফ শেয়ার, এস ভাগ নাম্বার অফ শেয়ার। এখন নাম্বার অফ শেয়ার যখন সে আনলেভার্ড ছিল তখন দেওয়া আছে, আনলেভার্ড যখন ছিল তখন নাম্বার অফ শেয়ার, শেয়ার আউটস্ট্যান্ডিং, তার মানে নাম্বার অফ শেয়ার ছিল 2 লাখ। তো যখন লেবার ফার্ম, তখন শেয়ারের সংখ্যা জানি না। বলা আছে কারেন্টলি আর এন্ড কনসিডারিং সেলিং বন্ড এন্ড সিমultaneously repurchasing some its stock। রিপারচেস, সে স্টক পুরাই করে নিচ্ছে। শেয়ার মার্কেট থেকে শেয়ার পুরাই করলে কমে যায়। শেয়ার ক্রয় বিক্রয় ফার্নিচারের মতো না, শেয়ার ইস্যু করা মানে বাড়া, বিক্রয় করা মানে বাড়া। কোম্পানি শেয়ার মার্কেটে বাড়লো, আর যখন আবার ক্রয় করে নেয় তখন কমে গেল। তাহলে এখানে কমে যাবে। তাহলে প্রেজেন্টে 2 লাখ এটা জানি, তাহলে নাম্বার অফ শেয়ার এনএস দরকার আমাদের। তো এইটা 2 লাখ এটা জানি, এটা 2 লাখ এটা জানি। এখন এটা যখন আমরা লোন নিব, লোন নিয়ে শেয়ার ক্রয় করে নিব, তখন শেয়ার মার্কেট থেকে কমে যাবে। তাহলে এখন আমাদের নতুন শেয়ার বের করতে হবে। তাহলে পূর্বে ছিল 2 লাখ শেয়ার, এখন নতুন করে দেখতে হবে আর শেয়ার কত আছে। তাহলে আমাদের $2 লাখ ছিল, পার শেয়ার মূল্য পিও ছিল, এস মার্কেট ভ্যালু অফ শেয়ার 23,83,636। তাহলে আমরা ডেট ইস্যু করেছি কেন? সেলিং বন্ড এন্ড সিমultaneously repurchasing some stock, কিছু স্টক ক্রয় করে নিচ্ছি। যখন 9 লাখ টাকা ডেট ইস্যু করছি, তাহলে 9 লাখ টাকা ডেট নিচ্ছি, আমরা লোন নিচ্ছি শেয়ার ক্রয় করার জন্য। তাহলে কত শেয়ার ক্রয় করছি সেটা আগে দেখতে হবে। তাহলে স্টক প্রাইস পিও ছিল কত? 15 টাকা, এক এক শেয়ারের মূল্য 15 টাকা। তাহলে আমি যদি শেয়ারগুলো ক্রয় করতে চাই কারোর কাছ থেকে, তাহলে আমার 15 করেই তো কিনতে হবে। কারেন্ট মার্কেট প্রাইস 15 চলে, তাই না? তাহলে তুমি লোন নিয়েছো 9 লাখ টাকা, লোন নিয়ে তুমি শেয়ার ক্রয় করবা কোম্পানি। তাহলে এক শেয়ারের পিও কারেন্ট প্রাইস 15 টাকা। তাহলে 9 লাখ টাকা লোন নিলে কতগুলো শেয়ার কিনতে পারবা? তাহলে 9 লাখ ভাগ 15, রিপারচেস কৃত শেয়ার সংখ্যা কত আসে বলি একটু। 60,000। তুমি 9 লাখ টাকা লোন করছো, অনেকে লোন করে শেয়ার কিনে না, তো 9 লাখ টাকা লোন করছো শেয়ার ক্রয় করবা। তাই তাহলে স্টকের প্রাইস কত? মার্কেটে প্রাইস পিও 15, তাহলে তোমার এক এক শেয়ার 15 করে কিনতে হবে।
তাহলে 9 লাখ টাকা থাকলে কতগুলো শেয়ার কিনতে পারবা? 9 লাখ ভাগ 15, 60,000 শেয়ার কিনতে পারবা। তাহলে তোমার প্রেজেন্টে কত শেয়ার ছিল? 2 লাখ। তার থেকে তুমি যদি 60,000 ক্রয় করে নাও, কোম্পানি ক্রয় করে নেয়, তাহলে মার্কেটে আর কত শেয়ার থাকবে? 1,40,000। বলো এটা কি বুঝেছো? যখন সে লেবার ফার্ম তখন মার্কেটে শেয়ার আছে 1,40,000। যখন আনলেবার ছিল তখন শেয়ার সংখ্যা ছিল 2 লাখ। সে লেবার হয়েছে শেয়ার ক্রয় করার উদ্দেশ্যে, শেয়ার ক্রয় করার জন্যই সে লোন নিয়েছে। তাহলে শেয়ার ক্রয় করছে সে 60,000, তাহলে অবশিষ্ট শেয়ারের পরিমাণ 1,40,000। তাহলে নাম্বার অফ শেয়ার এটা এভাবে আমরা দেখাই দিব। 1,40,000 কিভাবে আসে একটু যদি তোমাদের আচ্ছা নোট দিয়ে দিবানে, এখানে সরাসরি লিখি, বুঝতে পারছো? নিউ শেয়ারটা আমরা নোট দিয়ে দিব, এখানে ডাইরেক্ট 1,40,000 লিখি, তাহলে টেবিল নিট এন্ড ক্লিন থাকবে। কিভাবে 1,40,000 আসলো সেটা টেবিলে নিচে নোট দিব। তাহলে আমাদের টার্গেট রেকর্ড 2 পিও, কারেন্ট প্রাইস পিও বের করা, কারেন্ট মার্কেট প্রাইস পিও, যার ফর্মুলা এস ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে এস ফর 30 লাখ ভাগ 2 লাখ, তাহলে টাকা 15, এটা কারেন্ট মার্কেট প্রাইস পিও 15। আর পরবর্তীতে কত? এস হচ্ছে 23,83,636 ভাগ 1,40,000, কত আসে বলো? টাকা 17.03। ওকে, তাহলে এটাও আমাদের কমেন্ট করতে বলেছে, তাহলে এটাও আমরা বলবো ইনক্রিজ হয়েছে, কারেন্ট প্রাইস পিওটা বেড়েছে। এবার বলছে ইপিএস, আর্নিং পার শেয়ার। তাহলে ইপিএস এর সূত্র আমরা জানি ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে রেকর্ড 3 আর্নিং পার শেয়ার ইপিএস বের করব। ইপিএস এর সূত্র হলো ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। ইপিএস ও টাকাই হয়। তাহলে ইএটি আমাদের ছকে বের করা আছে। ইএটি এস প্রথমটা ছিল 3 লাখ, তাহলে ইএটি 3 লাখ ভাগ 2 লাখ, কত আসবে? 1.5। পরেরটার ইএটি হলো আর্নিং আফটার ট্যাক্স ইএটি 2,62,200 আর নাম্বার অফ শেয়ার 1,40,000, ভাগ দাও 2,62,200 ভাগ 1,40,000। 1.87 টাকা 1.87। তাহলে এটাও ইনক্রিজ হয়েছে। সকল কমেন্ট গুলো সব ইনক্রিজ বলেই আমরা করে দেব। ওকে, এখন শুধু কমেন্ট করার পালা। আর নাম্বার অফ শেয়ার কেমনে আসলো সেটা একটু নোট দিয়ে দেবো টেবিলের নিচে। নোট পার্সেস শেয়ার, তাহলে পার্সেস শেয়ার 9 লাখ টাকা লোন নিয়েছি শেয়ার কিনতে, এক শেয়ারের মূল্য চলে মার্কেটে 15, তাহলে শেয়ার ক্রয় করেছি আমরা 60,000 শেয়ার। তাহলে 60,000 শেয়ার ক্রয় করেছি আমরা, তাহলে পার্সেস শেয়ারের পরিমাণ 60,000। অবশিষ্ট শেয়ার, তাহলে রিমেইনিং শেয়ার অবশিষ্ট শেয়ার তাহলে শেয়ার ছিল 2 লাখ, তার থেকে ক্রয় করলাম 60,000, তাহলে অবশিষ্ট শেয়ার হইল 1,40,000। যখন সে লেবার ফার্ম তখন 1,40,000 শেয়ার আছে মার্কেটে। যখন সে লেবার ফার্ম তখন শেয়ার সংখ্যা আছে 1,40,000। এবার কমেন্ট, রিকোয়ারমেন্ট 1 এর জন্য একবার কমেন্ট, 2 এর একবার কমেন্ট, 3 এর একবার কমেন্ট, প্রত্যেকটার একই কমেন্ট আসলে। রিকোয়ারমেন্ট 1 এর কমেন্ট, কমেন্টে একবারে কলম দাও রিকমেন্ড 1। তাহলে ভ্যালু কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। তাহলে লিখবো when the firm used debt then value higher। কমেন্ট লেখো when Aryan used debt then increase value of the firm। ওকে, তাহলে আরিয়ান যখন ডেট ইউজ করেছে তখন কি হয়েছে? ভ্যালুটা হায়ার হয়েছে, ইনক্রিজ হয়েছে।
সেম ভাবে রিকোয়ার্ড টু প্রত্যেকটা ইনক্রিজ হয়েছে আসলে when earlier use that then increase PO record 3 when earlier use that then increase EPS ওকে কমপ্লিট হলো 10 এবং 11 দুটি ব্যতিক্রম টাইপের ম্যাথ ছিল আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে প্রশ্ন করতে পারো আছে কারো কোনো কনফিউশন ওকে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ